হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দারুণ একটা ঘটনা নিয়ে তোমাদের সবাইকে বলবো, একটা করে লাইক করে দাও, তাড়াতাড়ি লাইক করে দাও। অলরেডি জানি তোমরা লাইক করেই দিয়েছো, তবুও বলছি লাইক করে দাও যারা এখনো পর্যন্ত করোনি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলে কোনো ফেক ঘটনা কিন্তু শোনানো হয় না, নেওয়াও হয় না এরকম ঘটনা। যাই হোক, আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। দেবলীনা রায় আমাদেরকে ঘটনাটা পাঠায়। দেবলীনা দিদিভাই বলেন যে, ম্যাডাম, আমি একটি অফিসে জব করি। কোনোদিন ভাবিনি কোনো অফিসে আমি কোনোদিন জব করব। একটা অফিসে আমি জব করি, কারণ সেটাও আমার বাড়ি থেকে ধাক্কা দিয়ে 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 ওই যে বলে না, আশেপাশে অনেক কুছুটে কাকিমারা থাকেন যারা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়, ঠিক সেই রকমই কিছু পাড়ার কাকিমা টাইপের মহিলা আসে আমার মায়ের কানে সারা দিন কুমন্ত্র 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 দিয়ে বাড়ি থেকে এমন প্রেশার করতে শুরু করলো যে এখন ছেলে আর মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ছেলেরা কাজ করছে, ওই কাকিমার দেখো মেয়ে ব্যাংকে কাজ করছে, ওই কাকিমার মেয়ে এখানে কাজ করছে, এই করে করে আমাকে বাড়ি থেকে রীতিমতো কাজের জন্য প্রেশার করতে 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 আমি একটা কোম্পানিতে চাকরি করি। এবার যখন আমি বাড়িতে ছিলাম তখন বাইরের জগৎটা কি আমার কাছে পুরোটাই ধোঁয়াশা ছিল। তারপর যখন বাইরের জগতে পা দিলাম তখন আমি বাড়ি আর বাইরে দুটোই কন্ট্রোল করতে আস্তে আস্তে শিখছি। এরকম সময় আমার মা আমাকে বলে উঠল, প্রত্যেক মাসে তো স্যালারি পাচ্ছ, কাজে তো ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করলাম, আমি কাজে পাঠালাম, তো বাড়িতে কোনো টাকা পয়সা তুমি দেবে না? আমি তখন বললাম, ও এই টাকার উপরেও তোমাদের চোখ পড়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বাড়ির একটা পরিবেশ বলে নিলাম। আমাদের দিদিভাই বলেন, যেহেতু আমার বয়সটা বিয়ের বয়স পেরিয়ে গেছে, আমি বিয়ে ঠিয়ে করিনি, ওইসবে আমার কোনো শখ নেই বিয়ে করার, সংসার করার। তো এখানে দিদিভাই একটা কথা বলেন যে, আমার বাবা মাকে কিন্তু আমি খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, কিন্তু প্রতি কটা বাড়িতেই বাবার সাথে মায়ের সাথে সন্তানের একটা মনোমালিন্য হয়। এরকম কোনো সন্তান নেই বলতে পারবে না যে না আমার মায়ের সাথে কোনোদিন আমার মুখে কথা কাটাকাটি হয়নি, বা আমার বাবার সাথে কোনো কথা কোনোদিন ঝগড়া হয়নি, এরকম কেউ বলতে পারবে না। সে ছোটোখাটো হয়। এইটাই হচ্ছে আমাদের বাড়িতেও হচ্ছিল। আমাদের দেবলীনা দিদিভাই বলেন, আমি বহুদিন যাবৎ একটা জিনিস নিজে নিজে মনে মনে ভাবলাম যে মাকে আর বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। অনেক দিন ধরেই ভাবছি, কিছু টাকা স্যালারি থেকে কেটে কেটে সরিয়েও রেখেছি, তো বলতে পারছি না, কারণ ওই যে বলতে গেলেই মা বলবে, হ্যাঁ বাড়ি থেকে কোনো রকমে তোকে ধাক্কা দিয়ে দিয়ে একটা কাজের উদ্দেশ্যে তোকে একটা জায়গায় লাগালাম, সেই টাকাগুলো তুই গুছিয়ে রাখতে পারছিস না, এত উড়ো উড়ো কেন ঘোড়ার মন। মা আমার খুব আমাকে বকাবকি করে, খুব সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। আমি জানি মা লেগে থাকে সেটা খারাপের জন্য না, ভালোর জন্য, কিন্তু মা একটু ওভার করে। যাই হোক, একদিন রাতের বেলা বাড়িতে আমি খাবার দাবার বাইরে দিয়ে বিরিয়ানি টিরানি কিনে নিয়ে গেলাম। পরের দিন আমার ছুটি। আমি বললাম যে দেখো আজকে কিছু খাবার দাবার নিয়ে এসছি, দেখো মা আগে থেকে বলে দিচ্ছি, মুখটুক করো না কিন্তু, তোমার এই খিটখিট খিটখিট সবসময় ভালো লাগে না। মা আমাকে হেসে বলল, পিঠের মধ্যে একটা ধাক্কা দিয়ে, আরে পাগলি মেয়ে, তোর জীবনের জন্য রাখতে বলি, আমাদের টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু লাগবে না, তোর ফিউচারের জন্য তুই টাকাগুলো রাখ। আমি তখন বললাম যে দেখো আমি একটা জিনিস মনে মনে চিন্তা করেছি, মতামতটা দেব, যদি মানো তো ভালো, যদি না মানো তবুও কিন্তু সেটা করতে হবে। তখন আমার মা বলল, কি বল? আমি বললাম এখন না, আগে আমি ঘরে যাই, আমার রুমে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করি, খেতে যখন বসবো ডাইনিংয়ে রাতের ডিনার করার সময় তখনই বলবো। ভালো কথা, মা বলল ঠিক আছে। তো খেতে আসলাম যখন রাতের বেলা, তখন প্রায় 11টা 10-15 বাজে। ডিনারে বসেছি, বাবা আমার দিকে শুধু দেখছে, বাবা জানে আমার মেয়ে এমন কিছু সারপ্রাইজ একটা কিছু করবে। আমাকে মা বলল, কিরে বল বাবাকে কি বলবি বলছিলিস? আর মায়ের চোখের ইশারায় খুব ভালো করে বুঝতে পারলাম, মানে বাবা আর মায়ের দুজনে এই বিষয় নিয়ে কথা হয়ে গেছে, তবুও মা দেখাচ্ছে বাবার সামনে যেন বাবা কিছু জানে না। আমি তখন বললাম যে দেখো তোমাদের দুজনকে আমি ভেবেছি আসছে সপ্তাহে 5 দিনের জন্য আমি ছুটি নিয়েও নিয়েছি, কোথাও ঘোরাতে নিয়ে যাব। 5টা দিনই আমার হাতে টাইম আছে,
তোমরা ভেবে বলো 5 দিনের মধ্যে তোমরা কোথায় যেতে চাও। তখন আমার বাবা বললেন যে আমাকে তুই কাশী বৃন্দাবন এগুলো নিয়ে চল। আমি বললাম বাবা কাশী বৃন্দাবন, তোমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার তো বয়স হয়নি, আমি যাব না ওইখানে। তখন আমার মা বলল না না ওখানে না, চল আমরা পুরী যাই। হ্যাঁ পুরী যাই। ঘটনাটা হচ্ছে পুরীর হোটেলের। শোনো, আমাদের দেবলীনা দিদিভাই বলেন মাকে বাবাকে নিয়ে পুরী চলে গেলাম। ঠিক 1 সপ্তাহ পর গিয়ে আমরা হোটেল বুক করলাম 3 দিনের জন্য। হোটেলের নাম যাদের জানতে হবে আমাকে তোমরা ইনস্টাতে বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। ওকে, আচ্ছা পুরী চলে গেলাম। পুরীতে যাওয়ার পর বলছে আমি 3 দিনের জন্য হোটেল বুকিং করি। ওনাদেরকে আমরা বলি আমরা নিচের রুমগুলো নেব না, কারণ নিচের রুমগুলো ওয়ালগুলো না কীরকম যেন একটা মানে অনেক পুরনো, রং ঠং করা হয় না, যার কারণে আমরা দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই একটা রুম নিই। এবার রুমটা এত ঠান্ডা, গরমের সময় গেছি কিন্তু দোতলার সেই রুমটা, নিচের রুমগুলো তো ঠান্ডা হয় আমরা জানি, একদম হোটেলের নিচের রুমগুলো হয় ঠান্ডা, কারণ আমরা জানি ফ্ল্যাটের একদম নিচে যেই ঘরগুলো থাকে সেগুলো অনেক ঠান্ডা হয়, কারণ এতটা উঁচু যেই দৈনিক উপরে ঘর থাকার কারণে রোদটা ঠিকমতো টানে না। সেখানে গিয়ে আমরা নিচের রুমগুলোও দেখি একদম নর্মাল, কিন্তু দোতলার যেই রুমটা আমাদের দেয় দেবলীনা দিদিভাই বলে ম্যাডাম বিশ্বাস করবেন না এত ঠান্ডা। আমরা ঢুকতে ঢুকতে, আর আমরা তো সত্যি কথা বলতে গরমে রোদে এতক্ষণ বাইরে ঘুরছি, সমুদ্রর ধার পুরীর, মানে বুঝতে পারছো কতটা গরম হতে পারে দিনের বেলা। আমরা ঘুরছি দুপুর দিকে, আমরা মানে রীতিমতো ঘেমে রয়েছি, কিন্তু রুমটায় যখন ঢুকলাম একটা ঠান্ডা শীতল, মানে আমরা প্রথমে ভাবলাম মনে এসি রয়েছে, আমরা তো নন এসি নিয়েছি, ভাবলাম হয়তো আগে কেউ ছিল তাদের এসির ঠান্ডাটা রয়ে গেছে। আমার মা বলল ঢুকেই বাহ ঘরটা বেশ ঠান্ডা তো, হ্যাঁ হ্যাঁ এই ঘরটাই আমরা নেব। আমি তখন দেখলাম যে না, এসির তো কোনো জায়গায় নাম চিহ্ন নেই, এসি কোথায়। আমি তখন যে ভাইটা নিয়ে যায় উপরে ঘর দেখাতে, হোটেলের ছেলেটি, আমি তাকে বললাম আচ্ছা ভাই ঘরটা তো ঠান্ডা কেন? তখন বলল ওই কোণের দিকে তো ওই জন্য। আমি আর কিছু বললাম না, আর সত্যি কথা বলতে তখন মাথায় সব কিছু আসিও নি। তো আমরা রুমের মধ্যে গিয়ে যে যার মতো স্নান ঠান করে বাইরে খেতে বেরোলাম দুপুরবেলা। বাইরে বেরিয়ে একটি হোটেলে গেলাম, অনেকটা হাঁটতে 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 যেয়ে ওখান থেকে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে, পুরোটাই নিরামিষ, কারণ বাবা মা বললেন পুজো দেওয়া হয়নি এখনও জগন্নাথ দেবকে, তো আমরা এখন নিরামিষটাই খাবো। আর পুজো দেওয়ার পর কালকে সকালে ভোরবেলা গিয়ে মন্দিরে পুজো দেব, তারপরে যদি তোমার মাছ মাংস খাবার ইচ্ছা হয় ওগুলো খেও, এখন খেও না। তো মা বাবার কথা শুনে সত্যি কথা বলতে আমি খাইনি, মা বাবাও খাননি। বলছে আমরা খেয়ে, আর দেবলীনা দিদিভাই বলছেন আমরা ওখান থেকে একটা অটো করি, অটো করে আমরা হোটেলে আসি, কারণ হোটেল থেকে খাবার ডিস্টেন্সটা হোটেলের অনেকটা, তো হেঁটে আবার এই খেয়ে পেট ভার হয়ে গেছে, হেঁটে আসাটা খুবই চাপের ব্যাপার। হোটেলে যখন আসলাম তখন দেখলাম হোটেল থেকে 2-3 জন মানে তারা ছিল বেরিয়ে যাচ্ছে, ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে বেরোচ্ছে। তো আমি আবার মাকে বললাম যে মা দেখো আমরা আসলাম ওনারা ঘুরে চলে যাচ্ছে, বলো 2 দিন পর আমরাও এরকম চলে যাব, আরও কেউ আসবে। আর এটা সত্যি স্বাভাবিক, একটা হোটেল দাঁড়িয়ে রয়েছে একটা রোডের সাইডে, সে যেখানেই হোক না কেন, দীঘা পুরী তারাপীঠ যেখানেই হোক, সেই হোটেলে আমরা যাই যখন, তখন আমাদের কীরকম লাগে, আমাদের কি মজা 2 দিন থাকবো, এখন এই রুমটা আমার এই হোটেলের, তখন এইটা আমার হোটেল সেই যতলাই হোক, ঠিক আছে। তারপর যখন আমরা চলে আসি দেখি আমাদের পাশ থেকে আবারও কেউ যাচ্ছে, তখন মনটা খুব খারাপ লাগে। তো আমাদের দেবলীনা দিদিভাই বলেন যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, তো এই জিনিসটাই মাকে বলতে বলতে আমি রুমে গেলাম। এই রুমটা ওরকমই ঠান্ডা, সেরকমই ঠান্ডা, একদম মানে গাটা না কাঁঠা দিয়ে উঠবে রুমে যেই ঢুকছি। যাই হোক, রাতের বেলা আমরা আর বেরোইনি। রাতের বেলা মানে ওই খেয়ে দিয়ে যাওয়ার পর পেটটা ভার হয়েছিল, বাবা মা বললো যে বাইরে যাবো না, তুই গেলে একটু যা এদিকে ঘুরে আয়। আমি বললাম না আমিও যাব না, সমুদ্রটা কাছাকাছি, পায়ে হেঁটে 10 মিনিট লাগবে সমুদ্রয় যেতে। আমি বললাম না না আমিও যাবো না, আমারও ভালো লাগছে না, খাওয়াটা আসলে হজম হয়নি। আমাদের দিদিভাই বলেন
যে বিশ্বাস করবেন না ম্যাডাম, আমরা রাতের বেলা তিনজনে একটাই বিছানা, একটা বিছানাতে শুয়ে রয়েছি। বাবা এক সাইডে শুয়েছে, মা মাঝখানে শুয়েছে, আমি এক সাইডে শুয়েছি। আমরা সবাই যে যার মতো প্রত্যেক দিন বাড়িতেও রাতের বেলা ওয়াশরুমে গিয়ে হাত পা ধুয়ে কাজ সম্পূর্ণ করে পা হাত মুছে আমরা তো সবাই শুয়ে পড়ি ঘুমানোর উদ্দেশ্যে। আমরা বাড়িতে যেরকমভাবে থাকি সেই রকমই পুরীতে গিয়ে হোটেলে আমরা হাত মুখ ধুয়ে আমরা খাবার দাবার হোটেলে এনেই খাই। রুটি খেয়েছিলাম, খাবার পর আমরা রাতের বেলা কিন্তু রুমে শুয়ে পড়ি সব কাজ মিটিয়ে। আমাদের দেবলীনা দিদিভাই বলছেন ঘুমিয়ে পড়লাম, এতক্ষণ জেগে ফোন ঘাটাঘাটি করছি, বান্ধবীদের অনেক ফটো শেয়ার করলাম, পুরীর ট্রেনে আস্তে আস্তে কিছু ফটো, নানা রকম কথা হলো। কোনো রকম শব্দ কানে আসলো না। যখন আমি মোটামুটি 2:30-2টোর দিকে ঘুম হচ্ছে না, জলের ফোঁটা যে বাথরুমের মধ্যে কলটা এমনভাবে খোলা, টপ 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 এমন জলটা পড়ছে, দিদিভাই বলছেন আমার কানে চোখ বন্ধ অবস্থায় অনেকক্ষণ ধরে আসছে। ওই যে টপ টপ শব্দটা এক প্রকার আবার ঘুমটাকে পুরো শেষ করে দিল। আমি যত চেষ্টা করছি ওইদিকে কান দেব না, ও যা হচ্ছে হোক, পড়ুক গে, দূর, ভালো লাগছে না, এত বিরক্ত লাগছে। আর এই জিনিসটা আমারও হয়, কানের কাছে একটা জিনিস যদি কন্টিনিউ হতেই থাকে, আর ঘুম যদি একবার হালকা হয়, হারগিজ ওই আওয়াজ বন্ধ করা ছাড়া আমার ঘুম হবে না, কোনো মতে না। তো এখানে দিদিভাইও সেই কথা বলেন। দিদিভাই বলছেন আমি অনেক শোয়ার চেষ্টা করি ম্যাডাম, না পেরে আমি উঠে আমি বললাম কি দূর, তখন থেকে টপ 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 করে জল পড়েই যাচ্ছে বালতির মধ্যে, এরকম মানে একটা বিতৃষ্ণা লাগছে, কে করলো? আর শোয়ার সময় তো এরকম শব্দ হচ্ছিল না, তাহলে মনে হয় বাবা নয় মা আমি ঘুমানোর পর কেউ উঠে এটা করেছে, কলটাকে একটু টাইট করে বন্ধ করলে হয়। একা একা গজগজ করতে করতে দিদিভাই বলছেন আমি যখন বাথরুমের যে দরজাটা আছে রুমের ভিতরে, আমি দরজাটা খুললাম, ও মাই গড, কোথায় জল পড়ছে, কোথায়? আমি অবাক হয়ে ওই কলের দিকে তাকিয়ে বাথরুমের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি যে দেখব কখন জলের ড্রপটা বালতিতে এসে পড়ে। দিদিভাই বলছেন আমি ওখানে 1 মিনিটের ওপর দাঁড়িয়ে রয়েছি, কোনো জলের ফোঁটা পড়ছে না। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম, কলের মুখটায় না এরকম করে হাত দিলাম, কলের মুখটায় হাত দিয়ে দেখলাম কই হাতে তোমার জল লাগলো না, তাহলে এতক্ষণ ধরে টপ টপ করে শব্দ হচ্ছিল কোথা দিয়ে। এবার আমাদের দিদিভাই বলছেন ম্যাডাম আমি আবার বেটে এসে বসে রয়েছি রুমের লাইটটা জ্বালিয়ে, যে শব্দটা এতক্ষণ তো হচ্ছিল আমি ওটার পর বন্ধ হয়ে গেল, এখন আমি বেটে বসে থাকি, এখন আমি দেখি তো জলের শব্দটা হয় কি না, যদি কেউ বন্ধ না করে থাকে, যদি আমারই রুমই হয় তাহলে তো আবার হবে। তো আমাদের দেবলীনা দিদিভাই বেডের উপর বসে আছেন, বলে আমি বাবু হয়ে বেডের উপর চুপ করে বসে রয়েছি, মা বাবা কিন্তু ঘুমাচ্ছে লাইটটা অন করে। বলছে ঠিক 5-10 মিনিট পর আমি একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি, আর আমাদের তো এখন একটা বাজে হ্যাবিট হয়ে গেছে, চুপ করে বসে থাকতে পারি না, ওই বসলেই টুকটুক টুকটুক করে হাতটা চলে যায় ফোনের দিকে। তো দিদিভাই বলছেন ফোনটাকে নিয়ে বাবু হয়ে বসে আমি এই রিলস টিলস দেখছি, একদম সাউন্ডটা মিউট করে দিয়ে জাস্ট টাইমটা দেখবো, এতটা সময় তো একা বসে থাকাটা একটা বিচ্ছিরি লাগছে। দেবলীনা দিদিভাই বলেন অবাক করা কাণ্ড, সেটা হলো সেই যে জলের ড্রপ পড়ার শব্দ সেটা কিন্তু আর হচ্ছে না। তখন দিদিভাই নিজের মনকে বোঝান, আরে হতে পারে পাশের হোটেলে, মানে পাশের যে আমাদের হোটেলের যে পাশের রুম আছে, আশেপাশে তো রুম আছে, হতে পারে কোনো রুমে হয়তো এরকম জলটা পড়ছে, রাতের বেলা তো এখন হয়তো সেই আওয়াজটা আসছে। তো কিছু না মনে করে আমাদের দেবলীনা দিদিভাই বলেন আমি শুয়ে পড়ি। ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, যেই আমি শুলাম সাথে সাথে আবার সেই শব্দ শুরু, ট্যাপ 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 করে আবার জল ওরকম পড়ছে। বলছে আমি আবার উঠে আমি বাথরুমের দরজাটা আবার খুলে আমি দাঁড়িয়ে রয়েছি, কোনো জলের ফোঁটা নেই। জলটা যদি এতক্ষণ তো পড়ছিল, যদি আমার বাথরুমের যদি কল থেকেই পড়তো তাহলে পারে যে বালতির মধ্যে হাফ জল রয়েছে, মগ রয়েছে,
ওর মধ্যে জলের ড্রপটা জাস্ট পড়ে বন্ধ হয়েছে, জলটা তো কিছু হলেও তো নড়বে, কোনো কিছু নেই, মানে আমার কল থেকে তো শব্দটা হচ্ছে না, তো কোথা থেকে হচ্ছে? আমাদের দেবলীনা দিদিভাই বলেন আমি মহা মুশকিলে পড়লাম। তারপর আমি আসলাম, এসে আমি কি করলাম, রাগ করে আমি শুয়ে পড়ি। আমি দূর, যেখানে যা হচ্ছে হোক, আমি আর সেই দিকে ধ্যানই দেবো না, আমি শুয়ে পড়ি। দিদিভাই বলেন ঠিক রাত প্রায় 3টের দিকে হবে, 3:10-15 এরকম হবে, মানে 3টে প্রায় বেজেই গেছে এরকম সময়। আমার মা বলছে ছাড় আমাকে, ছাড়, এই ছাড় আমাকে, ছাড়, এই টানছিস কেন, ছাড়। দেবলীনা দিদিভাই বলছে আমি মায়ের দিকেই মুখ করে শুয়েছিলাম, মা মা আমার দিকে পেছন ফিরেছিল, বাবার দিকে মুখটা ছিল, বাবা আবার মায়ের দিকে পেছন। বলছে বিশ্বাস করবেন না ম্যাডাম, আমি চোখটা খুললাম যখন, আমি ভাবলাম চোখটা বন্ধ অবস্থা, আমার তো ঘুম হচ্ছে না, এতক্ষণ ওই জলের ফোঁটার আওয়াজ শুনে ঘুম হয়নি, যাও একটু ঘুমটা লেগেছে। মা যখন বলছে ছাড় 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 আমাকে ছাড়, আমি তখন ভাবলাম মা মনে হয় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, কারণ মা এরকম স্বপ্ন দেখে, বাড়িতেও দেখে। তবে ছাড় 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 বলে না, ওই সারাদিন কার সাথে চিৎকার করেছে, বিড়ালকে খেতে দিয়েছে, বিড়ালকে তাড়িয়েছে কে, এই সব মা ঘুমের ঘোরে বকে। দেবলীনা দিদিভাই বলছেন মা যখন বলছে ছাড় ছাড় আমাকে ছাড়, সমানে চিৎকার করছে, বাবা তো অঘরে ঘুমাচ্ছে, বাবা ঘুমের ওষুধ খান। আর আমাদের দেবলীনা দিদিভাই বলছেন আমি না অনেকক্ষণ ধরে শুনছি, ভাবছি দূর মা প্রত্যেক দিন এক মায়ের রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে। বলতে বলতে যখন চোখটা খুলে, অনেকক্ষণ ধরে চিৎকার করছে, চোখটা খুলে যখন গায়ে হাত দিতে যাবে তখন দেখছে দেবলীনার দিদিভাইয়ের পেট, যেখানে পেটের সমান সমান ওনার মায়ের মাথা। চোখ খুলে দেখছে রে মা কোথায়, মা তো আমার পাশে শুয়েছিল। মাকে পা ধরে কেউ সত্যি সত্যি টানছে, মায়ের শুধু মুখ থেকে বলছে, মা চোখ খুলতে পারছে না, মা কাঁপছে, দেখছে মায়ের মাথা দেবলীনা দিদিভাইয়ের পেটের কাছে, মানে বেড থেকে এতটা নামিয়ে দিয়েছে টেনে। দিদিভাই উঠে বলছে ও মা, ও মা তুমি কি, তুমি এরকম কোথায় যাচ্ছ, এরকম করে কিভাবে নামছো? তখন দিদিভাইয়ের মা উঠে বলছে মা রে, এই হোটেলে কিছু আছে, সাংঘাতিক ব্যাপার আমার সাথে হয়ে গেল, আমি তো ভয়তে চোখ খুলতে পারছি না, আমি কখন থেকে চিৎকার করছি, আমার পা না কেউ খামচে ধরে আমার পা টেনে টেনে আমাকে খাট থেকে নামিয়ে দিচ্ছে। আমি তখন বললাম কি বলছো, থাক ঘুমের ঘরে তুমি এইসব করছো, তুমি বাড়িতেও চিৎকার করো। দেবলীনা দিদিভাই বলে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, এই কথাটা যদি বাস্তব হতো যে আমার মা স্বপ্ন দেখছিল বা দেখছে, সেটা ঠিক ছিল। যখন মা আমাকে বলল দেবলীনা বিশ্বাস কর আমার পা ধরে কেউ টানছিল, আমি তখন বললাম দেখি তোমার পা ধরে কে টানছিল। মায়ের পা যখন আমি দেখি, বিশ্বাস করবে না, মায়ের পা রীতিমতো মনে হচ্ছে নখ দিয়ে না এরকম করে কেউ টানছিল, পুরো নখের আঁচড় ঝরঝর করে রক্ত বেরোচ্ছে পায়ের গোড়ালির কাছটা দিয়ে। আমাকে মা বলছে কি রে এবার কি বলবি, মা তো ভয়তে কাঁপছে। তখন আমি বললাম বাবাকে ডাকো, বাবাকে ডাকলাম, বাবা শুধু চোখ খুলতে পারছে না, ঘুমের ওষুধ খায় তো। মা আমি রাতটুকুনি জেগে জেগে কাটালাম, ওই 3:10-15 দিয়ে ভোর হওয়া পর্যন্ত, 6টার দিকে বাবা নিজে ঘুরলো। তখন বাবা বলছে কি রে এত সকালে মন্দিরে যাবি? আমি বললাম হ্যাঁ। মা বললো বাবাকে বলিস না। আমরা মন্দিরে গেলাম, স্নান টান করে পরিষ্কার হয়ে জগন্নাথ দেবের কাছে গেলাম, গিয়ে ওখান থেকে পুজো দিয়ে আমরা ওখানে একজন পান্ডাকে বললাম যে বাবা আমরা এরকম হোটেলের নাম বলে এরকম আমরা আছি, এই রুমে এরকম এরকম ব্যাপার। তো সেই পান্ডা তখন বলল ওরে মা তোরা ওখানে উঠেছিস, ওই হোটেলটা তো ভালো না মা, আমাদের তো পুরীতে সবাই জানি, হ্যাঁ জয় জগন্নাথের নাম করে বাড়িতে জগন্নাথ দেবের একটা ফটো যা কিনে নিয়ে আয়, আমি একটুখানি ফটোটা শোধন করে দিই, তোরা নিয়ে গিয়ে ওই হোটেলে একটা জায়গায় রেখে দিবি, তোরা থাকবি যখন নিয়ে চলে যাবি, এটা থাকলে তোদের আর কিছু হবে না। আমাদের দেবলীনা দিদিভাই বলেন বিশ্বাস করেন ম্যাডাম, আমি ছুটতে গিয়ে 10 টাকা দিয়ে, এইটুকুনি ছোট্ট ছোট্ট ঠাকুরের যে ফটোগুলো পাওয়া যায় না ছোট্ট ছোট্ট 10 টাকা করে, ওই একটা 10 টাকা দিয়ে ছোট্ট জগন্নাথ দেবের একটা বাঁধানো ফটো কিনি, হাতের সামনে যা পেয়েছি উনি সেটা শোধন করিয়ে দেন। জানি না মানে উনি ভগবান ছিলেন কি না, কারণ বলছি তারপরে কারণটা। বলছে ওই ফটোটা শোধন করে দেওয়ার পর আমি সাথে সাথে নিয়ে মাকে দিলাম। মাকে বলল, ওই যিনি পান্ডা ছিলেন বলল মা এইটা ব্যাগে রাখবে না,
তোমাদের হাতে রাখো, ব্যাগে ঠাকে কোনো জায়গায় ছোঁয়াবে না, হাতে রাখো। আর হোটেলে ঢুকে একটা ভালো জায়গায় রাখবে যেখানে ছোঁয়াছুঁই না হয়। একদম যখন তোমরা বাড়ি ফিরে যাবে তখন ব্যাগে ভরে নিয়ে যাবে, এর আগে ধরবে না। সেরমভাবে মায়ের কাছে রাখা হয়। তারপর ওখানে কথা বলে আমার মা বলল, বাবা আপনাকে অনেক ধন্যবাদ। বাবা কি বলবো, তখন সে আবার মায়ের হাতটা ধরে বলল, না মা, ধন্যবাদ দিতে হবে না মা, এটা তো আমার কাজ, লোকের সেবা করা, ধর্ম করা, এ তো পুণ্যির কাজ। জয় জগন্নাথ বলে উনি কিছুটা এগিয়ে যায়। ওখানটা কিন্তু খুব লোকজন নেই, একটা ফাঁকা নিলিবিলি জায়গা। মন্দিরের একটা সাইডের কথা বলছি, পেছন দিকটা, বাজারের ওই দিকটা। বলছে আমি, আমার বাবা আর মা যখন আসছি, জাস্ট ঘুরে 2 পা এগিয়েছি, আমার বাবা আমাকে বলল, আহারে ওরা ঘুরে ঘুরে বেড়ায় পান্ডা, দুটো ওদেরকে যদি কোনো টাকা পয়সা সেবার জন্য দেওয়া যেত ভালো হতো। তখন আমি বললাম কি, তাহলে চলো ওনাকে কিছু টাকা দিই। আমরা মনে ভাবলাম যে কিছু দিলে পারে উনি বাড়ির জন্য কিছু নিয়ে টিয়ে যাবে, বা ওনার মানে অন্ন বস্ত্রর জন্য কিছু সামর্থ্য মতো, সেরকম তো নেই। বলছে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমি আমার বাবা মা ঘুরে দেখি ওখানে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, ধুধু করছে, প্রচণ্ড গরম। আর আমরা যে দিকটা ছিলাম ওই দিকটা পুরো ফাঁকা ছিল, দূরে 2টো রিক্সাওয়ালা বসেছিল মন্দিরের পেছন দিকটা। বলছে কেউ নেই। যখন আমার বাবা গিয়ে ওই যে রিক্সাওয়ালা ছিল ওনাকে জিজ্ঞেস করে যে এখানে একজন পান্ডা ছিল তোমাদের, উনি গেল কোথায়? বলছে পান্ডা? কে পান্ডা? ওই পান্ডা, কেউ নেই। উনি বলছে কোথায়, কে, কই, আমরা তো কাউকে দেখিনি। আমার মা বলছে এক্ষুনি তো ছিল, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে কথা বলছিল। তো পাশের আবার রিক্সাওয়ালাটা বলছে কই, না না মা কি বলছেন, আপনারা তো 3জনই ছিলেন, কোথায় কে ছিল, কোনো পান্ডা এখানে ছিল না। ভাবো। তারপর কিন্তু ফটোটা ওরকমভাবে রাখে। আমাদের দেবলীনা দিদিভাই বলেন আমাদের সাথে কিন্তু আর কিছু হয়নি, মায়ের পা ধরেও কেউ টানিনি, কোনো ভয়ও পাইনি। ওই ফটোটা রাখার পরে ভয়ই পাচ্ছিলাম না। আরও একটা কথা বলে, ঘরের যে বাতাবরণ, মানে যে ঠান্ডা একটা পরিবেশ ছিল, বলছে শীতলতম জিনিসটা ওই ঠাকুরকে ঢোকানোর সাথে সাথে সেটাও কিন্তু কেটে যায়। ভাবো, শুধু ভাবো, ঠাকুর আর এদিকে একটা অতৃপ্ত আত্মা, দুটোই এখানে কিন্তু কম্বিনেশন করা। ভাবো, ঠিক আছে, এখানে ঠাকুরের একটা পরিচয় পেলাম, আর এইদিকে একটা আত্মারও পরিচয় পেলাম যে রুমে ছিল। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কিন্তু ব্যাপক। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো তাড়াতাড়ি তোমাদের নামগুলো বলে দিই। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই বলি রেখা অধিকারী দিদিভাই, তারপরে হচ্ছে চন্দনা গোপে। আচ্ছা 1 মিনিট, তারপরে আমার একটু নেট প্রবলেম করছে জানো তো দর্শক বন্ধুরা। আচ্ছা আমি আর এখানে কমেন্ট শো হচ্ছে না কেন? আচ্ছা দর্শক বন্ধুরা, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা দেখতে পারো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে শো করছে না, এই 3টে কমেন্ট ছাড়া এখানে কোনো কমেন্ট আমার আসছে না। বুঝতে পারছি না কেন। কমেন্ট তো অনেকেই করেছো তোমরা, আমি কালকে দেখেছি, বাট এখন কমেন্ট এখানে শো করছে না। তো চলো আজকে আমি তোমাদের আর কিছু করার নেই, তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 মিনিট আমি ব্রাইটনেসটা একটু বাড়াই। তো চলো এই দেখো এখানে আমি দেখে নাও, 3টে কমেন্টের বেশি এখানে কমেন্ট শো করছে না। আমি বুঝতে পারছি না কেন। দেখো অল ভিউ, এখানে আমি কমেন্টে ট্যাপ করছি, দেখে নাও। আমি কালকে দেখেছি তোমরা কারা কারা কমেন্ট করেছো, বাট দেখো এখন কিন্তু এখানে কমেন্ট শো করছে না। তো আমি তোমাদের কাছে দুঃখিত, এখানে আমার কিছু করার নেই, কোনো নেট ইস্যু হচ্ছে। চন্দনা গোপে দিদিভাই আর রেখা অধিকারী দিদিভাইয়ের এখানে কমেন্টটা শো করছে, আর কোনো কমেন্ট এখানে শো করছে না, যার জন্য আমি কিন্তু কমেন্টে তোমাদের নামটা বলতে পারলাম না। তবে তোমরা দুঃখিত হয়েও না, আমি আগামীকাল দুপুর 2টোর সময় আজকের কমেন্টের আর গতকাল মানে এই কমেন্টের আমি সবার নামটা বলে দেবো। আজকের মতো গেলাম, সবাই খুব ভালো থেকো। দেখা হবে রাতে দারুণ একটা কিন্তু সত্য ঘটনা নিয়ে, ঠিক রাত 10টায়। এখনের মতো টাটা।